2009 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোর ওপর নানা মাত্রায় দমনপীড়ন, খুন, গুম এবং বিচার ব্যবস্থার অপব্যবহার চালিয়ে এসেছে। প্রধান দুটি বড় দল বিএনপি ও জামায়াতের রাজনীতিকে এক প্রকার কোণঠাসা করে পুরো দেশে একদলীয় রাজনীতি কায়েম করে শেখ হাসিনা। ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামলের অন্যতম বড় একটি মাইলফলক ছিল বিরোধী দলীয় নেতাদের অন্যায়ভাবে গুম, খুন কিংবা ফাঁসি দেওয়ার মতো ঘটনা, যার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ভারতে পলায়নের পর অনেকেই বাক স্বাধীনতার মুক্ত বাতাসে অনেক চেপে রাখা কথা স্বেচ্ছায় প্রকাশ করেছেন। বলছেন বিগত 15 বছরের অনেক অজানা গল্প, যা শুনলে শিউরে উঠতে হয় আমাদের। তেমনি একটি গল্প শুনতে আজ আমরা এসেছি পিরোজপুর জেলার পাড়েরহাট ইউনিয়নে। এই উপজেলার অন্যতম বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহতাব উদ্দিন হাওলাদার ও মোহাম্মদ আলতাফ হাওলাদার। আজ আমরা শুনব তাদের গল্প। আমি মোহাম্মদ মাহতাব উদ্দিন হাওলাদার, পিতা মোহাম্মদ মোশাররফ হোসেন হাওলাদার, সাং ট্যাংরাখালী, পোস্ট পাড়েরহাট, থানা ইন্দুরকানী। আমি মোহাম্মদ আলতাফ হাওলাদার, পিতা হামিদুদ্দিন হাওলাদার, গ্রাম ট্যাংরাখালী, পোস্ট পাড়েরহাট, থানা ইন্দুরকানী। মোহাম্মদ মাহতাব উদ্দিন হাওলাদার ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী। মোহাম্মদ মাহতাব সাক্ষ্য দেন পাড়েরহাট বাজারে যাওয়ার সময় সকাল 10টার দিকে তিনি পাকিস্তানি আর্মিদের সাথে শান্তি কমিটির লোকদেরকে এবং সাঈদীকেও দেখেছেন। তারা উমেদপুরের হিন্দুদের বাড়িঘরে হামলা এবং লুটপাট করেছেন। এই সময়ে রাজাকাররা বিশাব আলী নামে একজনকে নারিকেল গাছের সাথে বেঁধে নির্যাতন ও হত্যা করে। এই সাক্ষ্যের ওপর 3টি চার্জ গঠন করা হয়। 10 নম্বর অভিযোগে বিশাব আলীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া, 11 নম্বর অভিযোগে মাহবুবুল আলম হাওলাদারের বাড়িঘর লুটপাট এবং 16 নম্বর অভিযোগে 3 নারীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের কথা উল্লেখ করা হয়। 3টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 10 নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আপিল বিভাগ 10 নম্বর অভিযোগের ওপর তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়। মোহাম্মদ আলতাফ আদালতকে বলেন, মে মাসের 7 তারিখে আর্মিরা পাড়েরহাটে এসেছেন। তার 5-7 দিন আগেই সাঈদী সহ শান্তি কমিটির লোকেরা রাজাকার বাহিনী গঠন করে। সাঈদীর নেতৃত্বে রাজাকার এবং আর্মিরা পাড়েরহাটে বিভিন্ন বাড়িঘর লুট করে, আগুন জ্বালিয়ে দেয় এবং ধর্ষণ করে। এই সাক্ষ্যের উপর ভিত্তি করে 2টি চার্জ গঠন করা হয়। 6 এবং 8 নং চার্জের উভয়টিতেই সাঈদীকে আদালত দোষী সাব্যস্ত করে। 6 নং অভিযোগটি আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে খালাস দিলেও 8 নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির রায় দেয়। পরবর্তীতে আপিল বিভাগ তাকে আজীবন মৃত্যুদণ্ড প্রদান করে। দর্শক, আসুন তার মুখেই শুনি কিভাবে তিনি সাক্ষ্য দিতে গেলেন। 2010 সালের বছরের প্রথম দিকে একদিন থানার একজন দারোগা এবং মাহবুব কর্মকর্তার সঙ্গে নিয়ে আমার আসে, একটু পাড়েরহাট রাজলক্ষ্মী বিদ্যালয়ে যাইতে হবে। কি ব্যাপার? সাক্ষী দিতে হইবে সাঈদী সাহেবের বিরুদ্ধে। আমি তখন কতটুকু, আমার বয়স কি সাক্ষী দেবো? তখন আমার আব্বার কাছে, খবরদার, একজন ভালো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইতে পারবে না তুমি, এই কথা আমার আব্বাই তখন বলে। তারপর তো নেয়, ওইখানে যাই দেই অনেক লোকজন, সেইভাবে অনেক দারোগারা আইছে। তখন এএসপি হেলাল সাহেব, তদন্তকারী কর্মকর্তা আইছে। হে তো পরে বলছে আমাকে সাক্ষী, যে আমি কি সাক্ষী দেবো? আমার বয়স হইলে যাইয়া জন্ম তারিখ 15/9/63। আমি কি আরে সাক্ষী, তোর বয়স কি? সানাউল এই ব্যবহার করছে। এমনিভাবে জোর জবরদস্তি করে তাদের নিয়ে যাওয়া হয় ঢাকার একটি সেফ হোমে। লিখিয়ে পড়িয়ে শেখানো হয় মুখস্থ বলি। সেফ হোমের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দিলেন এই দুজন। সেইভাবে নেওয়ার পর ওইখানে অ্যাডভোকেট কামরুল ইসলাম আসে, আরও সৈয়দ হায়দার আলী, গোলাম আরিফ টিপু, তারপর সাইদুর রহমান, এই 4 জন ছিলেন। আরও একজন রানা দাশগুপ্ত, ব্যারিস্টার সুমন, এখন যে হাজতে আছে বর্তমানে। এরা আসিয়া লিখিত দিয়ে গেছে এই পড়তে। এবং আমাকে প্রত্যেক সন্ধ্যায় ওইখানে ক্লাস করায় 5-6 জন উকিল বসে, এই কইতে, এবং পরীক্ষা লয়। পরীক্ষা লইছে না, এই লেখো হয় না, পারতাম না। আমি তো বকালম, লেখাপড়া কম জানি আমি। আমি তো মুখস্থ করতে পারি না। আর মুখস্থ কয় কি
ভদাই একটা ভদাই আমি সেই জায়গা কথা ঠিক। ভদাই যারা কাম হতে পারি না কিছু না এইয়া যা কই সাহায্য হিসাবের বিরুদ্ধে যা কই তুই হেইয়া তুই হ্যাঁ, এই লিখতে হইবে। লিখতে দিবি। পড়বি হেইয়া আমি তো এবার আমি লেখাপড়া যেহেতু জানি হেতু তো পড়বো হইয়া হ্যাঁ পর আমাকে ধমকাই ধমকাইয়া এই লাইন মুখস্থ হতে পারবো না বাস্টার এই তো বাস্টার বিলালি বাস্টার ইংরেজি কয় আমি তো বুঝি না হ্যাঁ এই কথা কই আবার হ্যাঁ এই দেশে তারপর তো ওই ট্রাইব্যুনালে আমাকে সাক্ষী দেওয়ার 3 দিন আগে নেছে ওখানে ঘুরিয়ে ফুরে এইখানে ব্যারিস্টাররা বসবে এইখানে বিচারকরা পাবে এইখানে আসামি থাকবে এইরকম কথাবার্তা কইয়ে তখন ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসিম সাহেব উনি আইসে তোমরা যা কয় এই তোমরা বসবা কেসের বিচার করার মালিক আমি আমরা ফাঁসি দেওয়া লাগ আমি দেবো আমরা দেবো। তোমরা যা ওনা যা কইয়ে দেয় হেইয়া এই তোমরা কই যাবা কোডে তোমাকে আর কোনো ভয় নাই এই তোমরা কবা এই কথা কওয়ার পরে আমাকে উনি একটা আয়নার ঘরের মধ্যে আমার দেশে কাগজ দেশে এইটা মুখস্থ করো এইটা মুখস্থ করে আমি তো লেখাপড়া তেমন যাই না ওই কিছু কিছু মুখস্থ করতে পারি আবার যাই কই যে এইভাবে বেড়া পারো না সাক্ষী দিতে কথা ঠিক আছে কিগুলো এটা আনছি কি আছে সাক্ষী দিতে বোধহয় এটা পারে না কিছু কইতে পারে না কিছু করতে পারে না যা পারো কইতে হেইয়া কবা আমার কাম আমরা করবো হইয়া এই ধরনের কয় হ্যাঁ বা তো তোমার যে কইলে যে গাই দিলে বিলালি বাস্টার সানাউল্লাহ কইতে হবে হের পরও তো আমরা যাইয়া যা কইতে পারি না কইতে আমরা হে একজন আলেম মানুষ আমরা হের নামে মিথ্যে কথা কম আমার টাকা পয়সা গন্ডগোল আছে আমাগুলো জমা জমিলেই কোনো কিছু আছে এগুলো বিরোধ আছে ইয়া না কইতেই হবে 1971 সালে আমার তো বয়স হয় নাই কেমনে চিনবো হারে আমরা তখন পারিয়ারে কি করছে না কোথায় ছেলে পারিয়ারে যে আগুন দিছে নমকান্দা পোড়াইছে এগুলো সব কইতে হইবে আমরা কিছু পারবো আমরা কি আমরা সেকালে ভয়তে বাইরেই নেই বাড়িতেই বাইরে নেই ভয়তে অনেক ধমক আমাকে ধমকের উপরে পিস্তল বাইর করে সাক্ষী দিতে হবে আইসোকা দিতেই হবে ইয়া আমরা যা কম হিয়া করতেই হবে আমরা কইতে পারি না তখন তো মনে মনে চিন্তা করি কি যে যা কই আর না কই হ্যাঁ গো কামের কাম তো হেরাই হয় হাসিল করবি হাসিলই করবে আমরা যা কই আর না কই এ হবে না তার খাও মোরা জানের ভাই তো কওয়া লাগে বাইশে তার খাতিরেও কওয়া লাগে 3 জন মানুষ নামাজ পড়তে যাইতাম অন্তত 10 জন পুলিশ থাকতে মসজিদে পিছনে খাইতে কোনো জায়গায় রাত্রেও কোনো জায়গায় যাইতে যে বাইর খুলে বাইরে আবার কোনো আমাকে এরকম কোনো কায়দা ছিল না দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কেমন করে মিথ্যা সাক্ষ্য দেবেন তা নিয়ে ছিল সমস্ত সংশয় রাজনৈতিক পরিচয় ছাড়াও দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন আলেম বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই তাই তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া নিয়েও ছিল তাদের অনীহা কিন্তু অস্ত্রের মুখে জিম্মি হয়ে তারা সাক্ষ্য দিয়েছেন কিংবা বলা ভালো দিতে বাধ্য হয়েছেন যাইতে হবে এরকম দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে হবে কি সাক্ষী দেব একটা নিরীহ লোক হ্যাঁ এত তাফসীর কোরআন করে সব জায়গায় মানুষ যায় শতে মানুষ তার মাহফিলে যায় আমরা যেমন এই যে একটা সাক্ষী দিতে এই ধরনের সাক্ষী আমরা দিতে পারবো না হ্যাঁ দিতে হবে সাক্ষী হ্যাঁ তোমার যাইতে হবে ওনরা যা বলে তখন আমাদের মাথায় এইরকম সানাউল্লাহ পিস্তল ধরে হ্যাঁ যা কইতে হবে তোমাকে ইয়া ঢাকার বুড়িগঙ্গায় ফেলাই দেবো যাই 10 নম্বর অভিযোগে সাঈদীর বিরুদ্ধে বিশাব আলীকে হত্যা এবং উমেদপুর গ্রামের হিন্দুপাড়ায় আগুন দেওয়ার অভিযোগ আনা হয় এটি সেই অভিযোগ যাতে সাঈদীকে প্রথমে মৃত্যুদণ্ড ও পরে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় আর এই অভিযোগের চাক্ষুষ সাক্ষী ছিলেন এই দুজন সেদিন ওই উমেদপুর থেকে অপারেশন করি হোগলাবুন্নি আসে ওই দিন শুনি কি বিকেলে শুনি মধুসূদন দত্ত ঘরামির বউরে রেপ করছে হ্যাঁ কিন্তু রেপ করছে শুনছি আর্মিরে সব হ্যাঁ কিন্তু পরে শুনি কি সাঈদী সাহেব সে আইছে এই ঘটনায় তো সে আয় নাই হ্যাঁ কিন্তু তার কথা শুনি গায়ে নাই পরে এই সাক্ষী দেওয়া হবে মধুর বাসায় মধু কিন্তু সাক্ষী দেয় নাই মিথ্যে সাক্ষী দেবে না তার নাতিরে অপহরণ করিয়ে ঢাকা নিয়ে কোন জায়গায় জানি রাখে তারা তারপর তো আমরা ভয়তো সাক্ষী ওই যে না জানতাম হ্যাঁ কইতে বাধ্য হয়েছি কেন ওই এরপর নাতি যখন লই যেতে পারছে আমাকে মারি বলে তো বাড়ি যেরকম লই যেতে পারবে এই ভয়তেই তো আমরা এইগুলা করতে বাধ্য হয়েছি আমি কর্মীকে মোহাম্মদ মাহতাব হাওলাদার ও আলতাফ হাওলাদার মুক্তিযুদ্ধে একসাথে লড়েছেন জীবনের ক্রান্তি লগ্নে এসে নানা চাপের মুখে পড়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছেন তাদের উপর করা এই অন্যায়ের বিচার চাইলেন দুজনই দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাই নাই আমাদের বিভিন্ন প্রলোভন ভয় দেখাই অস্ত্রের ভয় দেখাইয়া আমাদের এটায় মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে এবং আমরা মিথ্যা সাক্ষী দেওয়ার আমরা অনুতপ্ত আমাদের আত্মীয় বান্ধব বন্ধু মহলে যাইয়াও আমরা একটা কথা কই শান্তি পাই নাই বিভিন্ন জনে আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে আজ 13 বছর হ্যাঁ অনেক আত্মীয়র বাড়ি আমরা যাইতে পারি নাই পরিচয় দিতেও পারি নাই যাইয়া কিন্তু এখন আমরা এই সুযোগ আইছে
এই সরকারে আমরা মিথ্যা যারা করাইছে তাদের বিচার চাই আমরা। আমারও বেয়াই বাড়ি আজ পর্যন্ত যাইতে পারি নাই, আমি অর্ধবাড়ি আজ পর্যন্ত যাইতে পারি, তারা আমার ঘৃণা করে। এই সহিংসতার সময়ও তারা আমার কোনো দিন 1 মিনিট মোবাইল করেও জানে নাই যে আমি কীভাবে আসি না বাঁচছি না মরছি। এই ধরনের আচরণ তারা করে, আমার ঘৃণাই করে এক পর্যায়ে আর কি। তারা আমার বাড়িতেও আসে না কেউ, আর আমিও তাদের বাড়িতে যাইতে পারি না, এমন একটা ঘৃণার পাত্রই আমি দাঁড়াইছি। যাই হোক, এখন আর করার কি আছে, এখন যারা আমাকে এইটা করাইছে তাদের জন্য এরা বিচার করে, আমি বিচার চাই তাদের, তাইলে আমাদের মনের একটু তৃপ্তি আসবে। এই এতদিন সুযোগ ছিল না বিদায়, কারো কাছে বলতে পারি নাই, কারো কাছে কইতে পারি নাই, মনের বিচারে দুকুর ফুকুর করে মরছি। এখন সুযোগ আইছে, এখন আমি সব কথা আমি হকালালিভাবে কইলাম, এখন এর একটা বিচার যেন হয়। তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে প্রহসনে যে বিচার করা হয়েছে, মাহতাব এবং আলতাফের গল্প তার আসল রূপটি উন্মোচন করে দেয়। বিবেকের তাড়নায় মাহতাবদের এই স্বীকারোক্তি আমাদের বিচার ব্যবস্থার উপর তুলে দেয় বড় প্রশ্ন।